রাত প্রায় 10:30। রাঁচির মিউনিসিপ্যাল ভবনের পুরনো সার্ভার রুম। ঘরটা অন্ধকার আর ধুলোতে ভরা। ছাদে পুরনো ফ্যান ঘুরছে ধীরে ধীরে। আমি, নিষ্প্রাণ আর তার আইটি টিমের একজন ছেলে, রাহুল। রাহুল পুরনো সার্ভারের সামনে বসে দ্রুত কিবোর্ডে টাইপ করছে। মনিটরে একটার পর একটা ফাইল খুলছে। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে? রাহুল বলল, ফাইলটা খুব ক্ষতিগ্রস্ত ম্যাডাম, কিন্তু চেষ্টা করছি। নিষ্প্রাণ চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখ মনিটরের দিকে। হঠাৎ রাহুল বলল, স্যার, একটা ক্লিপ উদ্ধার হয়েছে। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। মনিটরে ভিডিও চালু হলো। সেদিন রাতের ভিডিও। বুলডোজারের আলোয় পুরো এলাকা আলোকিত। মানুষ চিৎকার করছে। একজন বৃদ্ধ বলছে, আমাদের তো সকাল পর্যন্ত সময় দেওয়ার কথা ছিল। ঠিক তখনই ভিডিওর সেই মিসিং অংশটা শুরু হলো। ক্যামেরা একটু কাঁপছে, কিন্তু এবার স্পষ্ট দেখা গেল একটা কালো এসইউভি এসে থামলো। গাড়ি থেকে একজন লোক নামলো, তার হাতে ফোন। সে রাগে চিৎকার করছে, আমি বলেছিলাম কাজটা আজ রাতেই শেষ করতে হবে। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে জমে গেলাম। লোকটার মুখ এবার পুরো পরিষ্কার, অমিত সিং। আমি ফিসফিস করে বললাম, ওই রাতেও সে সেখানে ছিল? ভিডিওতে দেখা যাচ্ছে অমিত সিং এক পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলছে, কাগজপত্র আমি সামলে নেব, কাল সকালেই বলবে এটা দুর্ঘটনা ছিল। তারপর সে হাত তুলে বুলডোজারের দিকে ইশারা করলো, চালাও। ভিডিওর মধ্যে একটা ঘর ভেঙে পড়ে। মানুষের চিৎকার আরো বেড়ে যায়। তারপর ভিডিও হঠাৎ শেষ। সার্ভার রুম পুরো নিস্তব্ধ। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। আমি ধীরে বললাম, এটাই প্রমাণ। নিষ্প্রাণ গভীরভাবে শ্বাস নিল। হ্যাঁ, কিন্তু এখনই এটা প্রকাশ করলে আমরা বাঁচব না। আমি তার দিকে তাকালাম। মানে? নিষ্প্রাণ বলল, অমিত সিং শুধু একজন ব্যবসায়ী নয়। সে থামল, তারপর ধীরে বলল, এই শহরের অর্ধেক পুলিশ আর রাজনীতিবিদ তার পকেটে। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মাথায় তখন একটা সিদ্ধান্ত তৈরি হচ্ছে। ঠিক তখনই সার্ভার রুমের বাইরে হঠাৎ গাড়ির শব্দ। নিষ্প্রাণ সতর্ক হয়ে উঠল। রাহুল জানালার ফাঁক দিয়ে তাকিয়ে বলল, স্যার, বাইরে 3টা গাড়ি এসেছে। নিষ্প্রাণ গম্ভীর গলায় বলল, ওরা এসে গেছে। আমি বিস্মিত হয়ে বললাম, কে? নিষ্প্রাণ শান্তভাবে বলল, অমিত সিং এর লোক। ঘরের ভেতর হঠাৎ উত্তেজনা। রাহুল দ্রুত পেন ড্রাইভে ভিডিওটা কপি করলো। নিষ্প্রাণ পেন ড্রাইভটা আমার হাতে দিল। এটা এখন তোমার কাছে থাকবে। আমি অবাক হয়ে বললাম, কেন? নিষ্প্রাণ বলল, কারণ যদি কিছু হয় সত্যিটা অন্তত তোমার কাছে থাকবে। সার্ভার রুমের দরজার বাইরে ভারী পায়ের শব্দ। ধীরে ধীরে দরজার হাতল ঘুরছে। ঘরের ভেতরে সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই দরজা ধাম করে খুলে গেল। কিন্তু দরজার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। কারণ সে অমিত সিং এর লোক নয়, সে নিষ্প্রাণের কোম্পানির সিনিয়র ম্যানেজার বিকাশ। আর তার হাতে বন্দুক। সে ঠান্ডা গলায় বলল, ভিডিওটা আমাকে দিয়ে দিন। ঘরের ভেতর নীরবতা। বিকাশ ধীরে হাসল, অমিত সিং স্যার অপেক্ষা করছেন। নিষ্প্রাণ অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। বিকাশ, আপনি? বিকাশ হালকা হাসল, হ্যাঁ স্যার, কিন্তু আপনারা আমাকে যতটা চিনেছেন আমি তার থেকেও অনেক বেশি কিছু। নিষ্প্রাণ শান্ত গলায় বলল, অমিত সিং কত টাকা দিয়েছে তোমাকে? বিকাশের চোখে বিদ্রুপের ঝিলিক। টাকা? সে ধীরে মাথা নাড়ল, না স্যার, এটা শুধু টাকার খেলা নয়, ক্ষমতার খেলা। সে বন্দুকটা একটু উঁচু করলো।
আর এই খেলায় আপনারা দুজন অনেক দূরে চলে গেছেন। হঠাৎ সার্ভার রুমের বাইরে গাড়ির শব্দ। কয়েকজন লোক দ্রুত ভেতরে ঢুকে পড়ল। কালো জ্যাকেট পরা 3 জন, তাদের হাতেও অস্ত্র। বিকাশ বলল, আমি বলেছিলাম না আপনারা অনেক বেশি জেনে ফেলেছেন। আমার হার্টবিট বেড়ে গেল। নিষ্প্রাণ ধীরে আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত শান্তি। সে খুব আস্তে বলল, স্নিগ্ধা, যখন আমি বলবো দৌড়াবে। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সবকিছু ঘটে গেল। নিষ্প্রাণ টেবিলটা জোরে ঠেলে দিল। কম্পিউটার মনিটর মাটিতে পড়ে ভেঙে গেল। ঘরের আলো নিভে গেল। অন্ধকার, চিৎকার, একটা গুলির শব্দ। আমি চমকে উঠলাম। নিষ্প্রাণ আমার হাত ধরে টেনে বলল, দৌড়াও। আমরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। পিছন থেকে লোকগুলো চিৎকার করছে, ধরো ওদের। অন্ধকার করিডোরে আমরা দৌড়াচ্ছি। আমার হাতের ব্যান্ডেজ আবার খুলে গেছে। ক্ষত জায়গায় নতুন করে আঘাত লেগেছে, রক্ত ঝরছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওরা ওরা খুব কাছেই। নিষ্প্রাণ দাঁতে দাঁত চেপে বলল, আর একটু। ঠিক তখন পিছন থেকে আবার গুলির শব্দ। দেয়ালে গুলি লেগে স্ফুলিঙ্গ উঠল। আমরা দৌড়ে নিচে নেমে এলাম পার্কিং এরিয়ায়। পার্কিংয়ে নিষ্প্রাণের গাড়ি দাঁড়িয়ে, কিন্তু ঠিক তখনই বিকাশ সামনে এসে দাঁড়ালো। তার বন্দুক সোজা নিষ্প্রাণের দিকে। সে ঠান্ডা গলায় বলল, খেলা শেষ স্যার। আমি স্থির হয়ে গেলাম। বিকাশ ধীরে বলল, আপনি খুব ভালো মানুষ নিষ্প্রাণ স্যার, কিন্তু এই শহরে ভালো মানুষরা বেশি দিন বাঁচে না। নিষ্প্রাণ আমার সামনে দাঁড়িয়ে পড়ল। স্নিগ্ধাকে ছেড়ে দাও। বিকাশ হাসল, অসম্ভব। ঠিক তখনই দূরে হঠাৎ পুলিশের সাইরেন শোনা গেল। বিকাশ এক মুহূর্ত থেমে গেল। তার লোকেরা উদ্বিগ্ন হয়ে উঠল, স্যার পুলিশ আসছে। বিকাশ দাঁতে দাঁত চেপে বলল, চলো। সে শেষবার নিষ্প্রাণের দিকে তাকালো। আপনি বেঁচে গেলেন স্যার, কিন্তু বেশি দিন না। তারপর তারা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে গেল। পার্কিংয়ে নীরবতা, দূরে পুলিশের গাড়ির আলো। আমি এখনো কাঁপছি। নিষ্প্রাণ ধীরে বলল, ওরা এখন মরিয়া হয়ে গেছে। আমি পেন ড্রাইভটা শক্ত করে ধরে বললাম, কারণ সত্যিটা এখন আমাদের কাছে। নিষ্প্রাণ আকাশের দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, এখন শুধু সময়ের অপেক্ষা। হাসপাতাল থেকে বাড়ি ফিরছি। গাড়ি ছুটে চলছে। হাসপাতালে আলো ধীরে ধীরে পিছনে মিলিয়ে যাচ্ছে। ডাক্তার আবার আমার হাতের ক্ষতটা পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে। রাত তখন প্রায় 2:30। রাঁচির রাস্তা সম্পূর্ণ ফাঁকা। নিষ্প্রাণ নিজেই গাড়ি চালাচ্ছে। গাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। স্ট্রিট লাইটে হলুদ আলো মাঝে মাঝে গাড়ির কাঁচে পড়ে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু আজ নিষ্প্রাণকে অদ্ভুত লাগছে। তার চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে সেই স্বাভাবিক দৃঢ়তা নেই। মনে হচ্ছে ভেতর থেকে ভেঙে পড়েছে। আমি ধীরে বললাম, তুমি ঠিক আছো? নিষ্প্রাণ প্রথমে কিছু বলল না। কয়েক সেকেন্ড পরে হঠাৎ সে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে দিল। চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কি হলো? নিষ্প্রাণ স্টিয়ারিং এর ওপর দুটো হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, আজ আমি একটা জিনিস বুঝেছি। আমি তাকিয়ে রইলাম। সে বলল, আমি সবসময় ভাবতাম আমি খুব শক্ত মানুষ, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কোম্পানি, ব্যবসা, মানুষ, পরিস্থিতি। সে একটু থামলো, তারপর নিচু গলায় আবার বলল, কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম। আমি শান্ত গলায় বললাম, কারণ বিকাশ? নিষ্প্রাণ ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, বিকাশের বিশ্বাসঘাতকতা কষ্ট দিয়েছে, কিন্তু সেটা না। সে আমার দিকে তাকালো। তার চোখে গভীর ক্লান্তি আর অদ্ভুত সততা। আজ যখন ওরা বন্দুক তুলেছিল, আমি শুধু একটা জিনিস ভাবছিলাম,
আমি ধীরে বললাম, কি? নিষ্প্রাণ খুব শান্ত গলায় বলল, যদি তোমার কিছু হয়ে যায়। আমি চুপ করে গেলাম। নিষ্প্রাণ আবার বলল, স্নিগ্ধা, আমি অনেক বছর ধরে এই শহরে লড়াই করছি, ব্যবসা, ক্ষমতা, শত্রু, কিন্তু কখনো কাউকে নিয়ে ভয় পাইনি। সে গভীর শ্বাস নিল। আজ প্রথমবার আমি সত্যি ভয় পেয়েছি, তোমার জন্য। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। রাতের বাতাস গাড়ির জানলায় আছড়ে পড়ছে। নিষ্প্রাণ আবার বলল, তুমি যখন প্রথম দিন আমার অফিসে এসেছিলে, আমি ভেবেছিলাম তুমি কয়েকটা দিন চেষ্টা করবে, তারপর চলে যাবে। সে হালকা হাসল। কিন্তু তুমি থামোনি। তোমার জেদ, তোমার সাহস, সত্যি খুঁজে বের করার ইচ্ছা। সে ধীরে বলল, কখন যে তোমার প্রতি একটা আলাদা দায়িত্ব অনুভব করতে শুরু করেছি বুঝতেই পারিনি। আমি কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। নিষ্প্রাণ এবার সরাসরি চোখে চোখ রেখে বলল, স্নিগ্ধা, আমি খুব সহজে কারো কাছে আমার মনের কথা বলি না, কিন্তু আজ মনে হচ্ছে না বললে হয়তো আর সুযোগ পাবো না। আমার হার্টবিট বেড়ে গেল। নিষ্প্রাণ ধীরে বলল, এই লড়াইটা শেষ হলে। সে একটু থামল, তারপর শান্ত কিন্তু গভীর গলায় বলল, তুমি কি আমার সাথে জীবনটা কাটাতে চাও? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। নিষ্প্রাণ আবার বলল, আমি জানি সময়টা ঠিক না, আমরা এখন বিপদের মধ্যে আছি, কিন্তু আজ বুঝেছি যদি তোমাকে হারাই তাহলে আমার সব জয় অর্থহীন হয়ে যাবে। সে খুব শান্ত গলায় বলল, স্নিগ্ধা, তুমি কি আমাকে বিয়ে করবে? চারপাশে নিস্তব্ধতা। রাতের রাঁচি যেন মুহূর্তের মধ্যে থেমে গেছে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু নিষ্প্রাণের চোখের দিকে তাকিয়েছিলাম। সে অপেক্ষা করছে উত্তরের জন্য। গাড়ির বাইরে বাতাস বয়ে যাচ্ছে, আর আমাদের সামনে অজানা ভবিষ্যৎ। গাড়িটা ধীরে ধীরে রাঁচির ফাঁকা রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। রাত প্রায় শেষের দিকে। আকাশে হালকা কুয়াশা, রাস্তার লাইটগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। গাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ আগেই নিষ্প্রাণ আমাকে একটা প্রশ্ন করেছে, যেটার উত্তর এখনো আমি দিইনি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি জানলার বাইরে তাকিয়েছিলাম। শহরের অন্ধকারে যেন নিজের ভাবনাগুলো হারিয়ে ফেলছিলাম। ঠিক তখনই নিষ্প্রাণের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, সঞ্জয়। নিষ্প্রাণ কলটা ধরল। হ্যাঁ, বলো। ওপাশ থেকে সঞ্জয়ের গলা, চাপা কিন্তু উত্তেজিত। স্যার, আমরা অমিত সিং এর ফাইলগুলো খুঁজে পেয়েছি। নিষ্প্রাণ ভ্রু কুঁচকাল। কোন ফাইল? ওর কোম্পানির পুরনো জমির ডিলগুলো। নিষ্প্রাণ গাড়িটা ধীরে রাস্তার পাশে থামালো। ইঞ্জিন এখনো চলছে। আমি সঙ্গে সঙ্গে তার দিকে তাকালাম। নিষ্প্রাণ বলল, বলো। সঞ্জয় বলল, স্যার, গত 10 বছরে অমিত সিং অন্তত 12টা বড় জমি কিনেছে। আর মজার বিষয় হলো, প্রায় সব জমি আগে বস্তি বা গরিব মানুষের এলাকা ছিল। আমার ভেতরে ঠান্ডা একটা অনুভূতি হলো। নিষ্প্রাণ ধীরে বলল, মানে উচ্ছেদ করিয়ে জমি দখল? সঞ্জয় বলল, ঠিক তাই। নিষ্প্রাণের চোখ কঠিন হয়ে উঠল। আর সেই রাতের জমি? সঞ্জয় বলল, ওটাই সবচেয়ে বড় ডিল। উচ্ছেদের 3 মাস পর সেই জমি একটা বড় রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি হয়েছে। নিষ্প্রাণ শান্ত গলায় বলল, কত টাকায়? ওপাশ থেকে উত্তর এলো, প্রায় 300 কোটি। গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আমি পেন ড্রাইভটা শক্ত করে ধরলাম। মানে ওই রাতের সব কিছু? নিষ্প্রাণ বাকিটা বলল, একটা ব্যবসায়িক পরিকল্পনা ছিল। সঞ্জয় আবার বলল, স্যার, আর একটা জিনিস আছে। বিকাশের নামও আমরা ওই ডিলের কাগজে পেয়েছি। নিষ্প্রাণ ধীরে বলল, কিভাবে?
সে অমিত সিংয়ের কোম্পানির জন্য ভেতরের তথ্য জোগাড় করত, আপনার কোম্পানির জমি সংক্রান্ত ফাইলগুলো। আমি অবাক হয়ে তাকালাম। নিষ্প্রাণ নিচু গলায় বলল, তাহলে এতদিন শত্রু আমাদের খুব কাছেই ছিল। কিছুক্ষণ কেউ কথা বলল না। সঞ্জয় আবার বলল, স্যার, আরও একটা খবর আছে। নিষ্প্রাণ বলল, কি? অমিত সিং আগামী 2 দিনের মধ্যে শহরের বাইরে একটা বড় ডিল ফাইনাল করতে যাচ্ছে। আমি চমকে উঠলাম। কোথায়? সঞ্জয় বলল, দিল্লিতে। সম্ভবত সেই শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নিষ্প্রাণের চোখে ঠান্ডা দৃঢ়তা দেখা গেল। সে ধীরে বলল, না, এবার সে পালাতে পারবে না। ফোনটা কেটে গেল। গাড়ির ভেতর আবার নীরবতা। আমি নিষ্প্রাণের দিকে তাকালাম। তুমি কি ভাবছো? নিষ্প্রাণ ধীরে বলল, এই লড়াইটা শেষ করার সময় এসে গেছে। আমি বললাম, ওই ভিডিওটাই প্রমাণ। নিষ্প্রাণ মাথা নাড়ল। হ্যাঁ। গাড়ি আবার ধীরে এগোতে শুরু করলো। রাতের শহর ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে একটা বিশাল বাড়ির অন্ধকার ঘরে বসে একজন মানুষ ফোনে কথা বলছে। টেবিলের ওপর দামি হুইস্কির গ্লাস, আর সামনে রাঁচির একটা বড় ম্যাপ। ফোনের ওপাশ থেকে প্রশ্ন এলো, স্যার, বিকাশ ব্যর্থ হয়েছে। লোকটা ঠান্ডা হাসলো। আমি জানি। সে ধীরে গ্লাসটা ঘুরিয়ে বলল, নিষ্প্রাণ এখনো বেঁচে আছে। ওপাশ থেকে প্রশ্ন এলো, তাহলে এখন কি করবেন? লোকটা ধীরে গ্লাসটা তুলে এক চুমুক খেলো, তারপর খুব শান্ত গলায় বলল, এখন খেলাটা শেষ করার সময়। কিছুক্ষণ থেমে সে আবার বলল, কারণ সত্যিটা যদি বাইরে যায়, আমার সাম্রাজ্য ভেঙে পড়বে। অন্ধকার আলোয় তার চোখ দুটো ঠান্ডা। সে আর কেউ নয়, অমিত সিং। রাঁচির রাত। ঘড়িতে রাত 11:45। আমি আর সঞ্জয় এখন নিষ্প্রাণের বাড়িতে। নিষ্প্রাণ তার মাকে আগেই ফার্ম হাউসে পাঠিয়ে দিয়েছে নিরাপত্তার জন্য। বাড়িটা অদ্ভুতভাবে নীরব। নিষ্প্রাণের বাড়ির স্টাডি রুমে আলো জ্বলছে। টেবিলের ওপর ল্যাপটপ। স্ক্রিনে থেমে আছে সেই ভিডিওর ফ্রেম। বুলডোজারের সাদা আলো, মানুষের আতঙ্কিত চিৎকার, আর সেই দৃশ্য যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে অমিত সিং নিজে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। আমি চুপচাপ স্ক্রিনটার দিকে তাকিয়েছিলাম। এই 30 সেকেন্ড এতদিনের সব মিথ্যে ভেঙে দিতে পারে। নিষ্প্রাণ জানালার পাশে দাঁড়িয়ে, তার চোখ শহরের অন্ধকারে। সে ধীরে বলল, ভিডিওটা কাল সকালেই মিডিয়ায় যাবে। আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি। আমি বললাম, তোমার কি মনে হয় অমিত সিং কিছু করবে না? নিষ্প্রাণ হালকা হেসে বলল, করবে, কারণ এখন ওর হারানোর অনেক কিছু আছে। ঠিক তখনই সঞ্জয় দ্রুত ঘরে ঢুকলো। তার মুখে স্পষ্ট উদ্বেগ। স্যার, একটা সমস্যা হয়েছে। নিষ্প্রাণ ঘুরে দাঁড়ালো। কি হয়েছে? সঞ্জয় বলল, আমাদের মিডিয়া কন্ট্যাক্ট যে সাংবাদিকের কাছে ভিডিওটা পাঠানোর কথা ছিল, সে একটু থামলো। তার উপর একটু আগে হামলা হয়েছে। আমার ভেতরটা কেঁপে উঠল। কি? সঞ্জয় নিচু গলায় বলল, সে হাসপাতালে। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো। নিষ্প্রাণ ধীরে বলল, মানে অমিত সিং বুঝে গেছে? সঞ্জয় মাথা নাড়ল। হ্যাঁ স্যার, আরও একটা খবর আছে। আমাদের বাড়ির আশেপাশে কিছু অচেনা গাড়ি ঘোরাঘুরি করছে। আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নেমে গেল। আমি বুঝে গেলাম ওরা এসে গেছে। নিষ্প্রাণ ধীরে টেবিলের দিকে গেল, পেন ড্রাইভটা তুলে নিল। তার চোখে ঠান্ডা দৃঢ়তা। সে বলল, ভিডিওটা এখানে রাখা নিরাপদ নয়। আমি জিজ্ঞেস করলাম, তাহলে? নিষ্প্রাণ বলল, এখনই অন্য জায়গায় পাঠাতে হবে। ঠিক তখনই বাইরে হঠাৎ ব্রেকের শব্দ। গেটের সামনে একটা গাড়ি থামলো, তারপর আরেকটা। সঞ্জয় জানালার দিকে দৌড়ে গেল। তার মুখ শক্ত হয়ে গেল। স্যার,
ওরা এসেছে। আমার বুক ধুকপুক করে উঠল। ঠিক তখন নিষ্প্রাণ শান্ত গলায় বলল, ভয় নেই, আমি সিকিউরিটির ব্যবস্থা আগেই করে রেখেছি। বাইরে কয়েকজন লোক গেট ভাঙার চেষ্টা করছে, ধাতব শব্দ হচ্ছে। নিষ্প্রাণ শান্ত গলায় বলল, সঞ্জয়, স্নিগ্ধাকে নিয়ে পিছনের দিকে দরজা দিয়ে বেরিয়ে যাও। আমি অবাক হয়ে বললাম, তুমি? নিষ্প্রাণ পেন ড্রাইভটা আমার হাতে দিল। এটা তোমার কাছে থাকবে। আমি মাথা নাড়লাম, না, আমরা একসাথে বেরোবো। ঠিক তখনই ছাদের দিক থেকে শব্দ, তারপর দুজন মুখোশধারী লোক ছাদ দিয়ে নেমে এলো। মুহূর্তের মধ্যেই তারা আমাদের গান পয়েন্টে ধরে ফেললো। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমার বুক ধুকধুক করছে, কিন্তু হাতে শক্ত করে ধরা পেন ড্রাইভ। এই ছোট্ট জিনিসটার ভেতর একটা সাম্রাজ্য ধ্বংস করার ক্ষমতা আছে, একজন মুখোশধারী বলল। পেন ড্রাইভটা দাও। নিষ্প্রাণ সামনে দাঁড়ালো, তার গলায় কোনো ভয় নেই। দেরি হয়ে গেছে। ঠিক তখনই দূরে পুলিশের সাইরেন শোনা গেল। মুখোশধারীরা এক মুহূর্ত দ্বিধা করলো। বাইরে ইতিমধ্যে নিষ্প্রাণের সিকিউরিটি গার্ডরা দৌড়ে আসছে। হঠাৎ সুযোগ বুঝে সঞ্জয় একজনের উপর ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তে ঘরে বিশৃঙ্খলা। নিষ্প্রাণ অন্যজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি দ্রুত ল্যাপটপের কাছে দৌড়ে গেলাম। আমার হাত কাঁপছে, কিন্তু মাথা পরিষ্কার। আমি ভিডিওটা একসাথে 5টা বড় নিউজ চ্যানেলের মেলে পাঠিয়ে দিলাম। সেন্ড। স্ক্রিনে শব্দটা ভেসে উঠল। আমি ধীরে ধীরে বললাম, শেষ। কয়েক মিনিটের মধ্যে পুলিশের গাড়ি এসে বাড়ির সামনে থামলো। মুখোশধারীরা পালাতে পারেনি। রাত প্রায় 1টা। আমরা 3জন চুপচাপ সোফায় বসে টিভির দিকে তাকিয়ে। হঠাৎ নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ। রাঁচিতে অবৈধ উচ্ছেদের ভিডিও ফাঁস। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যবসায়ী অমিত সিং নিজে উপস্থিত। ভিডিওটা টিভিতে চলতে লাগলো। ঘরটা নিস্তব্ধ। নিষ্প্রাণ ধীরে বলল, এবার ও বাঁচবে না। পরদিন সকাল। রাঁচি শহর উত্তাল। টিভিতে লাইভ ফুটেজ, পুলিশের গাড়ি, সাংবাদিকদের ভিড়, আর মাঝখানে হাত করা পড়া অমিত সিং। একজন সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করল, অমিত সিং, এই ভিডিও সম্পর্কে আপনি কি বলবেন? অমিত সিং কোনো উত্তর দিল না। পুলিশ তাকে গাড়িতে তুলে দিল। আমি নিঃশ্বাস ফেললাম। অনেক দিন পরে বুকটা একটু হালকা লাগছে। নিষ্প্রাণ জানলার পাশে দাঁড়িয়ে সে ধীরে বলল, সত্যি দেরি করে আসে। আমি তার দিকে তাকালাম। সে বাকিটা বলল, কিন্তু একদিন ঠিকই পৌঁছে যায়। আমি জানালার বাইরে সূর্যের আলো দেখলাম। রাঁচির নতুন সকাল। আর মনে হলো বাবা আজ নিশ্চয়ই শান্তিতে আছেন। সূর্যের আলো ধীরে ধীরে শহরের ওপর পড়ছে। গত রাতের ঘটনায় পুরো শহর এখনো উত্তেজিত। টিভির প্রতিটি নিউজ চ্যানেলে একই খবর, অমিত সিং গ্রেপ্তার। আমি নিষ্প্রাণের বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম। রাস্তায় মানুষের স্বাভাবিক জীবন ধীরে ধীরে ফিরে আসছে। চায়ের দোকানে ভিড়, দূরে স্কুল বাসের হর্ন, সকালবেলা সেই পরিচিত শহরের শব্দ। কিন্তু আমার ভেতরে যেন একটা দীর্ঘ যুদ্ধ শেষ হয়েছে। নিষ্প্রাণ চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালো। সে ধীরে বলল, শেষ হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এখনো একটা প্রশ্ন বাকি। নিষ্প্রাণ আমার দিকে তাকালো, বাবার মৃত্যুটা? ঠিক তখন ঘরের ভেতর থেকে সঞ্জয় এসে একটা ফাইল টেবিলে রাখলো। স্যার, পুলিশ থেকে এসেছে। ফাইলটা খুলতেই কয়েকটা পুরনো রিপোর্ট আর একটা রেকর্ডিং বেরিয়ে এলো। সঞ্জয় বলল, এটা বিকাশের জবানবন্দি। ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। রেকর্ডিংটা চালানো হলো। স্পিকারের ভেতর থেকে বিকাশের ক্লান্ত গলা ভেসে এলো, প্রবীর পালকে মারার ইচ্ছে আমার ছিল না, কিন্তু অমিত সিং আমাকে বাধ্য করেছিল। আমার বুক কেঁপে উঠল। রেকর্ডিং চলতে থাকলো। প্রবীর স্যার উচ্ছেদ হওয়া মানুষদের জন্য লড়তে চেয়েছিলেন, আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করেছিলেন। একটু নীরবতা। তারপর বিকাশের গলা আরো ভারী হয়ে উঠল। সেদিন যখন ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়, আমি ভিড়ের মাঝেই ছিলাম।
ওনার শরীরে একটা পয়জনাস ইনজেকশন পুশ করি। আমার হাত পা কেঁপে উঠল। রেকর্ডিং চলতে থাকলো। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তারপর অমিত সিং টাকা দিয়ে রিপোর্ট পাল্টে দেয়। রেকর্ডিং থেমে গেল। ঘরের ভেতর ভারী নীরবতা। আমি ধীরে বসে পড়লাম। এত বছর ধরে যে প্রশ্নটা আমাকে তাড়া করেছে, আজ তার উত্তর পেলাম। নিষ্প্রাণ ধীরে বলল, বিকাশ আর বাঁচেনি। আমি তাকালাম। সঞ্জয় বলল, পুলিশ ভ্যানে করে কোর্টে নেওয়ার সময় সে নিজের ওপর গুলি চালায়। নিষ্প্রাণ চুপ করে রইল। আমি বুঝলাম একটা গল্পের শেষ হয়েছে, কিন্তু আরেকটা গল্পের শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে নিষ্প্রাণ ধীরে বলল, স্নিগ্ধা। আমি তার দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত এক কোমলতা। সে বলল, আমার প্রশ্নের উত্তরটা। ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল। আমার বুকের ভেতর ঢেউ উঠল। আমি অনেকক্ষণ কিছু বলতে পারলাম না। তারপর ধীরে বললাম, নিষ্প্রাণ, এই শহর আমাকে নিঃস্ব করে দিয়েছে। নিষ্প্রাণ চুপচাপ শুনছিল। আমি বললাম, এই শহরেই আমি বাবাকে হারিয়েছি, মাকেও হারিয়েছি। এই শহরেই আমি বিশ্বাসঘাতকতা দেখেছি। আমি একটু থামলাম, তারপর বললাম, আমাদের পথটা এক নয়। ঘরটা নিস্তব্ধ। নিষ্প্রাণ শুধু মাথা নাড়ল। আমি বুঝেছি। তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা গভীর ক্লান্তি। সেদিন রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম। কয়েকদিনের মধ্যে রাঁচির বাড়িটা বিক্রি করে দিলাম, কাউকে কিছু না জানিয়ে। শুধু একদিন নিষ্প্রাণের মায়ের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি দরজা খুলে আমাকে দেখে অবাক হলেন। স্নিগ্ধা। আমি হাসলাম। আমি কলকাতায় ফিরে যাচ্ছি আন্টি। তিনি ধীরে বললেন, নিষ্প্রাণ কি বলেছ? আমি মাথা নাড়লাম, না। তিনি আমার হাত ধরলেন। নিষ্প্রাণ তোমায় ভালোবাসে, তোমার চোখেও আমি দুর্বলতা দেখেছি। আমি ধীরে বললাম, কিছু সম্পর্কে দূরত্বই ভালো আন্টি। তার চোখ ভিজে উঠল। আমি তাকে প্রণাম করে বেরিয়ে এলাম, আর সেই দিনই কলকাতায় ফিরে গেলাম। 2 বছর পরে কলকাতার এক শান্ত বিকেল। আমি অফিস থেকে ফিরে বই পড়ছিলাম। জানালার বাইরে হালকা বৃষ্টি। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা নাম, নিতু আন্টি, নিষ্প্রাণের মা। আমি অবাক হয়ে ফোন ধরলাম। হ্যালো। ওপাশ থেকে দুর্বল গলা, স্নিগ্ধা, কেমন আছো? আমি বললাম, ভালো আছি আন্টি, আপনি? কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি ধীরে বললেন, স্নিগ্ধা, আমার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। আমার হাতটা কেঁপে উঠল, চোখ ভিজে গেল। তিনি আবার বললেন, এই 2 বছরে নিষ্প্রাণ খুব বদলে গেছে। ও ধীরে ধীরে ভেঙে পড়ছে। আমার ভেতরটা ভারী হয়ে উঠল। তিনি বললেন, স্নিগ্ধা, একটা কথা বলবো? এবার কি এই দূরত্বে শেষ করলে হয় না? আমি নিস্তব্ধ হয়ে গেলাম। তিনি বললেন, ওকে আবার বাঁচতে শেখাতে পারবে শুধু তুমি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। ফোনটা নিঃশব্দে কেটে গেল। কয়েকদিন পরে রাতে আমি একটা ফোন পেলাম নিষ্প্রাণের বাড়ি থেকে। ওপাশে সঞ্জয়ের গলা, স্নিগ্ধা ম্যাম, নিতু ম্যাম আর নেই। আমার বুকের ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। পরের দিনই আমি আবার রাঁচিতে ফিরলাম। নিষ্প্রাণের বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম। দরজাটা খুলল সঞ্জয়। সে ধীরে বলল, স্যার নিজের ঘরে আছেন। আমি ধীরে হাঁটতে হাঁটতে তার ঘরের সামনে গেলাম। নিষ্প্রাণ জানালার পাশে দাঁড়িয়েছিল। আমি ধীরে ডাকলাম, নিষ্প্রাণ। সে ঘুরে তাকালো অবাক চোখে। স্নিগ্ধা, তুমি? জানালার বাইরে সকালের আলো ঢুকছে। ঘরটা শান্ত। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম।
তারপর নিষ্প্রাণ ধীরে বলল, 2 বছর তুমি কোথাও ছিলে না। আমি হালকা হাসলাম। আমি ছিলাম, শুধু তোমার জীবন থেকে দূরে। নিষ্প্রাণ কিছু বলল না, তার চোখে এখনো সেই পুরনো ক্লান্তি। আমি ধীরে বললাম, তোমার মা শেষবার আমাকে ফোন করেছিলেন। নিষ্প্রাণ চুপ করে রইল, তার চোখ একটু ভিজে উঠল। আমি বললাম, তিনি বলেছিলেন তুমি ভেঙে পড়েছ। নিষ্প্রাণ ধীরে জানালার বাইরে তাকালো। সবাই তো এক সময় ভেঙে পড়ে। আমি ধীরে বললাম, কিন্তু সবাই আবার উঠে দাঁড়ায় না। সে আমার দিকে তাকালো। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাই আমি ফিরে এসেছি। ঘরটা নিস্তব্ধ। নিষ্প্রাণ ধীরে বলল, এবার কি আবার চলে যাবে? আমি মাথা নাড়লাম, না, এবার আমি কোথাও যাচ্ছি না। একটা দীর্ঘ নীরবতা। তারপর অনেক দিন পরে প্রথমবার নিষ্প্রাণ হালকা হাসল। সেই হাসিটা ক্লান্ত কিন্তু সত্যি। কিছু মানুষ জীবনে দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তারা চিরদিনের জন্যই আসে।